ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের একজন মেম্বার শাম্ভবী বসুর সঙ্গে দেখা করতে এসেছেন। এই খবরটা সাংবাদিকদের কাছে গোপন ছিল না, তাই হাসপাতালের সামনে বেশ কিছু রিপোর্টার জড়ো হয়েছিল। এই সাংবাদিকদের মধ্যে উর্মিলার পাশের ঘরের ভদ্রমহিলার ছেলেও ছিল। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যিনি শাম্ভবীর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি হাসপাতালের বাইরে আসতেই তাকে ঘিরে ধরে সবাই প্রশ্ন করতে শুরু করল। ভদ্রলোক শাম্ভবীর প্রতি সমবেদনা জানিয়ে বললেন, আমরা সবাই ওর পাশে আছি। ভবিষ্যতে ওর যাতে কোনো অসুবিধা না হয় আমরা তার জন্য চেষ্টা করব। একজন সাংবাদিক জিজ্ঞাসা করল, আপনারা কি ওর টিমে ফেরার ব্যাপারে কোনো আশ্বাস দিতে পারছেন? বর্তমানে ওর টিমে ফেরার প্রসঙ্গ কতটা অপ্রাসঙ্গিক সেটা আপনারাও জানেন। আমরা ওর আর্থিক সহায়তা আর চাকরির ব্যাপারে আশ্বাস দিতে পারি। উর্মিলার প্রতিবেশী মহিলার ছেলে জিজ্ঞাসা করল, শাম্ভবী বসুর বাড়ির লোক এই বিষয়ে কি বলেছেন কিছু জানেন? সেটা ওর বাড়ির লোককে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। এক্সকিউজ মি। ভদ্রলোক আর কোনো কথা না বলে সাংবাদিকদের পাশ কাটিয়ে গাড়িতে উঠে বসলেন। সাংবাদিকরা শাম্ভবীর সঙ্গে মাত্র 5 মিনিটের জন্য দেখা করার পারমিশন চাইলে হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো আর 2 দিন পর ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। সাংবাদিকরা তখন ওর সঙ্গে কথা বলতে পারবে। শাম্ভবীকে নিয়ে নতুন কোনো খবরের সম্ভাবনা নেই বুঝতে পেরে অন্যান্য সাংবাদিকদের মধ্যে আর কোনো আগ্রহ না থাকলেও উর্মিলার প্রতিবেশী ছেলেটির মধ্যে যথেষ্ট আগ্রহ ছিল। শাম্ভবী বসু যখন হাসপাতাল থেকে বেরিয়ে আসবে তখন নিশ্চয়ই সঙ্গে ওর মা থাকবে। 2 × 2 = 4 হতে আর মাত্র 2 দিনের অপেক্ষা। উর্মিলা দুপুরে হাসপাতাল থেকে ফিরে এলে আদিত্য ফোন করে জিজ্ঞাসা করলেন, তুমি নিজের জিনিস গুছিয়ে রেখেছ? উর্মিলা বলল, আমি কি আজকেই এখান থেকে চলে যাব? হ্যাঁ, আমি বাড়ির মালিকের সঙ্গে কথা বলেছি। আজ বিকেলে রেডি হয়ে থাকবে, আমি তোমাকে আনতে যাব। বিকাল 4:30-র সময় আদিত্য উর্মিলাকে নিতে এলেন। আদিত্য আসার কিছুক্ষণ পরে বাড়ির মালিক এসে সব কিছু দেখে নিলে আদিত্য ওনার হাতে ঘরের চাবি দিয়ে দিলেন। উর্মিলা যখন আদিত্যর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসছেন, পাশের ঘরের ভদ্রমহিলা এসে উর্মিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আজকেই ঘর ছেড়ে দিলে? উর্মিলা হেসে বললেন, হ্যাঁ মাসিমা, কতদিন আর পরের বাড়িতে থাকবো। কিন্তু তুমি তো আগে কিছু বলনি। আদিত্য বললেন, কারণ আগে থেকে কিছু ঠিক ছিল না। আমিই ওকে বললাম আমাদের মেয়ে আগের থেকে অনেক ভালো আছে, তাই এখানে থাকার আর কোনো দরকার নেই। মহিলা একটু মন খারাপ করে বললেন, তোমার মেয়ের সঙ্গে তো আমার দেখাই হলো না। ভেবেছিলাম তোমার সঙ্গে হাসপাতালে গিয়ে ওকে দেখে আসব। উর্মিলা বললেন, আমি একদিন মেয়েকে নিয়ে আপনার সঙ্গে দেখা করে যাব। এখন আসি, ভালো থাকবেন। আদিত্য উর্মিলাকে নিয়ে অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে বললেন, আমরা এসে গেছি। ওখানে নেমে সব কিছু দেখার পরে উর্মিলা আদিত্যর কাছে সরে এসে নিচু স্বরে বললেন, দেখে তো মনে হচ্ছে এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের লোকেরা থাকে না। শুধু শুধু এতগুলো টাকা খরচ করার কোনো দরকার ছিল না। তুমি তো অন্য কোথাও ফ্ল্যাট দেখতে পারতে। আদিত্য বললেন, আমাদের মেয়ে আর 5টা সাধারণ মেয়ের মতো নয়, ও অনেক স্পেশাল, তাই ওর সঙ্গে অন্য কাউকে তুলনা করো না। আমি যদি পারতাম ওর জন্য আরও বেটার কোনো ব্যবস্থা করতাম, কিন্তু এত তাড়াতাড়ি এর থেকে বেশি কিছু করে উঠতে পারিনি। আর যদি খরচের কথা বলো তাহলে বলবো, আমার সব কিছু তো তোমাদের, তাই এই প্রসঙ্গে আর কখনো কোনো কথা বলবে না। উর্মিলা চুপ করে দাঁড়িয়ে আছেন দেখে আদিত্য বললেন, তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে, ভিতরে যাবে না? উর্মিলা হেসে বললেন, চলো। বিল্ডিংয়ের ভিতরে যাওয়ার আগে আদিত্য কাউকে ফোন করে বললেন, আমরা এসে গেছি। তারপর উর্মিলাকে নিয়ে লিফটের দিকে এগিয়ে গেলেন। ফ্ল্যাটের সামনে পৌঁছে উর্মিলা দেখলেন দরজায় ফুল দিয়ে সাজানো। আদিত্য কলিং বেল দিলে আদিত্যর বয়সী এক ভদ্রলোক দরজা খুলে দিলেন। 47-48 বছর বয়সী এক ভদ্রমহিলা একটা থালায় সামান্য কিছু পুজোর উপকরণ আর প্রদীপ নিয়ে এগিয়ে এসে হাসি মুখে আদিত্যকে বললেন, আপনি বলেছিলেন গৃহপ্রবেশের অনুষ্ঠানের দরকার নেই, কিন্তু আপনারা আবার নতুন করে একসাথে জীবন শুরু করতে যাচ্ছেন, তাই আপনাদের জন্য এটুকু তো করতেই পারি। আদিত্য আর উর্মিলা একসাথে গৃহপ্রবেশ করলেন। মহিলা উর্মিলার হাত ধরে বললেন, তুমি আমার থেকে অনেক ছোট, তাই তোমাকে তুমি বলে সম্বোধন করছি, কিছু মনে করলে না তো? উর্মিলা হেসে বললেন, আমি আপনার বোনের মতো, বোনকে কেউ আপনি বলে? আদিত্যর বন্ধু হেসে বললেন, জানেন বৌদি, আদিত্য যে আপনার জন্য ফ্ল্যাটের খোঁজ করছিল এটা আমাকে আগে বলেনি। যেদিন ফ্ল্যাট কেনার কথা বলেছিল
আমি ভেবেছিলাম যে ও হয়তো আবার বিয়ে করবে, কিন্তু এইভাবে সারপ্রাইজ দেবে ভাবতেও পারিনি। এত বছর পরে আপনারা পরস্পরকে ফিরে পেয়েছেন দেখে আমরা কতটা খুশি হয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। ভদ্রলোকের স্ত্রী বললেন, তোমরা কথা বলো, আমি উর্মিলাকে ঘর গুছিয়ে নিতে সাহায্য করি। বাইরের লোক দিয়ে কি সব কিছু হয়? যার ঘর সে নিজের মতো করে সাজিয়ে নিলে তবেই সব কিছু মনের মতো হয়। আদিত্যর বন্ধু বললেন, আমরা তো আরেকজনের কথা বলতে ভুলেই গেছি, সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে। ওনার স্ত্রী বললেন, ঠিক বলেছ, ওকে আগে ডেকে আনি। তারপর আদিত্যকে জিজ্ঞাসা করলেন, দাদা, আপনি ওকে ডাকবেন না আমি ডেকে আনব? আদিত্য হেসে বললেন, আপনি ডেকে আনুন। ভদ্রমহিলা পাশের ঘরে গিয়ে একটা ছেলেকে সঙ্গে করে আনলেন। ছেলেটি এগিয়ে এসে উর্মিলাকে প্রণাম করলে উর্মিলা ওর মাথায় হাত দিয়ে বললেন, দীর্ঘজীবী হও আর খুব ভালো থাকো। তারপর আদিত্যর বন্ধুকে বললেন, দাদা, এ নিশ্চয়ই আপনার ছেলে? ভদ্রলোক বললেন, না। আদিত্য উর্মিলার কাছে এসে বললেন, আমি জানি তুমি চিনতে পারবে না, তবে তোমরা কিন্তু পূর্ব পরিচিত। উর্মিলা অবাক হয়ে বললেন, পূর্ব পরিচিত? হ্যাঁ, এ আমাদের অর্চি। উর্মিলা কয়েক মুহূর্ত অর্চির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকার পর বললেন, অর্চি এত বড় হয়ে গেছে? আদিত্য হেসে বললেন, তুমি কি ভুলে যাচ্ছ? আমরা 20টা বছর পেরিয়ে এসেছি, সময়টা কিন্তু কম নয়। অর্চি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে উর্মিলা অর্চির মাথায় হাত বুলিয়ে হেসে বললেন, তুই এখন অনেক শান্ত হয়ে গেছিস। ছোটবেলায় খুব দুষ্টু ছিলিস, তুই নিশ্চয়ই সব কিছু ভুলে গেছিস, কিন্তু আমার সব মনে আছে। অর্চি কাকিমার দিকে একবার দেখে চোখ নামিয়ে নিয়ে বলল, আমি জানি তোমার কাছে আমাদের অপরাধের শেষ নেই, এটাও জানি সব অপরাধের ক্ষমা হয় না, তবুও যদি ক্ষমা চাই আমাকে ক্ষমা করতে পারবে? তুই এখনও ছেলে মানুষ রয়ে গেছিস অর্চি, তুই তো কোনো দোষ করিসনি, তাই ক্ষমার কোনো প্রশ্নই নেই। আর কাকিমা তো মায়ের মতো, মায়ের কাছে এত সংকোচ করতে নেই। আমি যদি কখনো তোমার কাছে থাকতে চাই, থাকতে দেবে? অর্চিকে কাছে টেনে নিয়ে উর্মিলা বললেন, নিজের বাড়িতে থাকার জন্য কাকিমার পারমিশন লাগে না, তোর যখন ইচ্ছা হবে আমার কাছে চলে আসবি। উর্মিলাকে ফ্ল্যাটে রেখে আদিত্য রাতে বাড়ি ফিরে এসেছেন। আদিত্য বাড়ি ফেরার কিছুক্ষণ পরে অর্চি ফিরে এলে ওর মা খেতে ডাকলে অর্চি বলেছে ও খেয়ে বাড়ি ফিরেছে। কোথায় খেয়ে এসেছে জানতে চাইলে অর্চি কোনো উত্তর না দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। অর্চির মা ছেলের ঘরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেছেন। ঘরে গিয়ে আজ আর স্বামীর সঙ্গে ঝগড়া না করে পাশ ফিরে শুয়ে পড়েছেন। শুধু মনে হচ্ছে ওনার সোনার সংসারে নিশ্চয়ই কারোর নজর লেগেছে, না হলে অর্চির মতো ছেলে এভাবে বাবা মায়ের অবাধ্য হয়ে ওঠে? অর্চি আজ কাকিমার কাছে খেয়ে এসেছে। কাকা হোটেল থেকে খাবার আনতে চাইলেও কাকিমা আনতে দেননি। কাকা বাজার থেকে রান্নার জন্য কিছু জিনিস এনে দিয়েছিলেন। কাকিমা অল্প সময়ের মধ্যে যেটুকু পেরেছেন রান্না করে সবাইকে খেতে দিয়েছেন। বিছানায় শুয়ে অর্চি অনেকক্ষণ জেগেছিল। মায়ের সঙ্গে ও যেটা করছে সেটা ঠিক হচ্ছে না। মাকে কষ্ট পেতে দেখে ওর নিজেরও খুব খারাপ লাগছে, কিন্তু মাকে নিজের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এছাড়া আর কোনো উপায় নেই। অর্চির মনে বারবার একটা কথা ঘুরে ফিরে আসছে, ওর কাকা কাকিমা আর বোন যদি একসাথে এই বাড়িতে থাকতো তাহলে কি এমন প্রবলেম হতো? সম্পর্কের থেকে কি সম্পত্তি কখনো দামি হতে পারে? নানান কথা ভাবতে ভাবতে অর্চির সেদিনের কথা মনে পড়ল, যেদিন ওর কাকার সঙ্গে বাবা মায়ের প্রথম সংঘাত বাঁধে। কথা প্রসঙ্গে ওর মাসির কথা বেরিয়ে এসেছিল। ওর মাসির সঙ্গে কাকার বিয়ের কথা হয়েছিল, কিন্তু কাকা বাড়ির অমতে কাকিমাকে বিয়ে করে আনার পরে ঝামেলা শুরু হয়। শুধুমাত্র কি নিজের বোনের সঙ্গে দেওরের বিয়ে দিতে পারেনি বলে ওর মা এভাবে ষড়যন্ত্র করেছিল? বোনের ছেলে মেয়ে হলেও তো সে সম্পত্তির ভাগ পেত। নাকি ওর মা আগে থেকেই জানতো ওর মাসি কখনো মা হতে পারবে না, সেই জন্যই কি বোনের সঙ্গে দেওরের বিয়ে ঠিক করেছিল? কিন্তু ওর মাসির তো অন্য একজনের সঙ্গে বিয়ে হয়েছিল। ওর মাসি কি এত বড় একটা কথা লুকিয়ে বিয়ে করেছিল? সেই জন্যই কি বিয়ের 1 বছর যেতে না যেতেই মাসির ডিভোর্স হয়েছিল? নাকি এর পিছনে এমন কোনো কারণ ছিল যেটা সবাইকে বলা যায় না? কিছু তো কারণ আছেই, সেই জন্যই হয়তো ওর মাসি আর বিয়ে করেনি। ডিভোর্সের কয়েক বছর পর ওর মাসি কলকাতা ছেড়ে দিল্লিতে চলে গিয়েছিল, এখন ওখানের একটা কলেজে পড়াই। খুব ইচ্ছে করছিল মাসির সম্পর্কে জানতে,
কিন্তু এই সম্পর্কে মাসিকে কিছু জিজ্ঞাসা করা উচিত নয়, অর্চি এটা জানে। অনিরুদ্ধ সকালে উঠে বসার ঘরে এসে দেখলেন ওনার মা আর বাবা চা খেতে খেতে হাসির মুখে কিছু একটা আলোচনা করছেন। অনিরুদ্ধকে দেখে ওনার মা হেসে বললেন, আয়, আমরা এতক্ষণ তোর কথাই আলোচনা করছিলাম। অনিরুদ্ধ মায়ের পাশে বসে জিজ্ঞাসা করলেন, আমাকে নিয়ে কী আলোচনা করছো? মা টিপট থেকে একটা কাপে চা ঢেলে কাপটা অনিরুদ্ধর হাতে ধরিয়ে দিয়ে বললেন, পিঙ্কির সঙ্গে কবে দেখা করাচ্ছিস? অনিরুদ্ধ চায়ের কাপ নামিয়ে রেখে বললেন, তোমাদের তো বলেছি সময় হলে দেখা করাবো। আমরা তো সেই সময়টাই জানতে চাইছি, এভাবে সময় বলা যায় না। তাহলে আমাদের ওর বাবা মায়ের সঙ্গে দেখা করিয়ে দে, তারপর তোদের আর কিছু করতে হবে না, যা কথা বলার আমরাই বলে নেব। আমি তো বলেছি সময় হলেই ওকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তার জন্য এত ব্যস্ত হওয়ার কি আছে? তুই তো নিজেই সেদিন বললি তুই বিয়ের ডিসিশান নিয়ে নিয়েছিস, তাহলে এখন এভাবে বলছিস কেন? বিয়ের ডিসিশান নিয়েছি বলে এখনই বিয়ে করব তোমাকে কে বলল? এখন বিয়ে করবি না তো বুড়ো হয়ে গেলে বিয়ে করবি? অনিরুদ্ধকে বাবা বললেন, ঠিক আছে, তোকে এখন বিয়ে করতে হবে না, কিন্তু পিঙ্কির সঙ্গে আমাদের একবার পরিচয় করিয়ে দিতে তোর প্রবলেমটা কোথায়? অনিরুদ্ধ কিছু বলার আগে ওনার মা বললেন, এখন বিয়ে করতে হবে না বলতে তুমি কি বোঝাতে চাইছো? কেন, তোমার ছেলের বিয়ের বয়স হয়নি? অনিরুদ্ধ উঠে দাঁড়িয়ে বললেন, আমার বিয়ের বয়স হয়েছে কি না এই নিয়ে তোমরা আলোচনা করো, আমি আসছি। ওনার মা বললেন, তুই এখন কোথাও যাবি না, আমার কথার উত্তর দিয়ে তবে যাবি। মা আর ছেলের কথার মধ্যে কিছু না বলাই ভালো ভেবে অনিরুদ্ধর বাবা টিভি চালিয়ে সাউন্ড কমিয়ে একটা খবরের চ্যানেল দেখছিলেন। মায়ের কথাকে অনিরুদ্ধ যখন কোনো রকমে কাটানোর চেষ্টা করছেন, ওনার বাবা তখন টিভি দেখতে দেখতে ছেলেকে জিজ্ঞাসা করলেন, অনি, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেউ শাম্ভবী বসুর সঙ্গে হাসপাতালে দেখা করতে এসেছিলেন? বাবা হঠাৎ এই প্রশ্ন করলেন কেন বুঝতে না পেরে অনিরুদ্ধ জিজ্ঞাসা করলেন, তুমি হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো কেন? এই নিয়ে টিভিতে আলোচনা হচ্ছে, তাই জানতে চাইছি। বাবার কথা শুনে অনিরুদ্ধ কিছুক্ষণ খবর দেখার পর আরও দুটো নিউজ চ্যানেল দেখলেন। সেখানেও মাঝে মাঝে এই একই খবর দেখানো হচ্ছে। মোটামুটি সবার বক্তব্য কিছুটা এই রকম, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগ যে মিথ্যা তা প্রমাণ হয়ে গেল। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের একজন সদস্য গতকাল শাম্ভবী বসুর সঙ্গে দেখা করার জন্য হাসপাতালে এসেছিলেন। তার কথা থেকে এটা স্পষ্ট বোঝা গেল যে তিনি শাম্ভবীর ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে শাম্ভবীর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই, সেখানে তারা ওর দিক থেকে মুখ ঘুরিয়ে নেননি। ওকে যাতে কোনো রকম আর্থিক দুরবস্থার মধ্যে পড়তে না হয় সেই জন্য ওকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছে। একজন প্রায় শেষ হয়ে যাওয়া খেলোয়াড়ের প্রতি এরকম ইতিবাচক মনোভাব এটাই প্রমাণ করে যে মানবতা আজও শেষ হয়ে যায়নি। এই উদ্যোগ নিশ্চয়ই প্রশংসার যোগ্য। অনিরুদ্ধ হাত বাড়িয়ে খবরের কাগজটা নিয়ে উল্টে পাল্টে দেখলেন। এখানেও ঘুরিয়ে ফিরিয়ে একই কথা লেখা হয়েছে। অনিরুদ্ধ পেপারটা রেখে দ্রুত ঘরের দিকে যাচ্ছেন দেখে ওনার মা বললেন, কী রে, চলে যাচ্ছিস কেন? চাটা তো শেষ করে যা। অনিরুদ্ধ কোনো উত্তর না দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলে ওনার মা স্বামীকে বললেন, কি ব্যাপার বলো তো, খবরটা দেখার পর অনি এভাবে রিয়াক্ট করলো কেন? শাম্ভবী ওর পেশেন্ট, সেই জন্য হয়তো খবরটা দেখে ওর খারাপ লেগেছে। একজন পেশেন্টের জন্য ও এভাবে রিয়াক্ট করলো? এর আগে তো কখনো আর কাউকে নিয়ে এরকম করেনি। অনিরুদ্ধর বাবা একটু বিরক্ত হয়ে বললেন, তুমি এবার এই নিয়ে ভাবতে শুরু করো। অনি ওর কোন পেশেন্টকে নিয়ে কিভাবে রিয়াক্ট করছে এটা নিয়েও তোমাকে ভাবতে হচ্ছে। তোমাদের মেয়েদের এই এক বাজে স্বভাব, সব কিছুর মধ্যে কারণ খুঁজতে যাও। অনিরুদ্ধ ঘরে গিয়ে হাসপাতালে ফোন করে বলে দিলেন শাম্ভবীকে যেন আজকের পেপার দেওয়া না হয়। জিজ্ঞাসা করলে ওকে যেন বলা হয় আজকে পেপার আসেনি। রিপোর্টারদের উপরে অনিরুদ্ধর প্রচণ্ড রাগ হচ্ছিল। এমনভাবে খবর পরিবেশন করেছে যেন শাম্ভবীর জন্য ওদের কত চিন্তা, ওর প্রতি সবাই কত সহানুভূতিশীল। একবারও ভাবে না যাকে নিয়ে এই কথাগুলো লেখা হয়েছে তার কতটা খারাপ লাগবে। এইসব ভাবতে ভাবতে ওনার মনে হলো, রিপোর্টাররা হঠাৎ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের গুণকীর্তন করতে শুরু করলো কেন? এখানেও কি পাবলিকের কাছে নিজেদের ইমেজ বাঁচানোর জন্য রাজনীতি আর টাকার খেলা চলছে? খবরের কাগজে কি লেখা হয়েছে বা টিভি চ্যানেলগুলোতে কি দেখানো হচ্ছে সেটা আদিত্যর অজানা নয়। এরপর যখন শাম্ভবীকে হাসপাতাল থেকে ছাড়া হবে
তখন ওকে কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে সেটা আন্দাজ করে উনি চিন্তিত হয়ে পড়লেন। শেষে উর্মিলার সঙ্গে এই বিষয়ে আলোচনা করার পর উনি অনিরুদ্ধকে ফোন করলেন। আদিত্যর সঙ্গে কথা বলার পর অনিরুদ্ধ বললেন, চিন্তা করবেন না, আপনাদের জন্য এটুকু নিশ্চয় করব।